আঁচলটা কোমরে প্যাঁচিয়ে সবে টুলে পা রেখেছে নন্দিতা। সিদ্ধার্থ তখনই হুট করে আঁচল টেনে খুলে দিল। নন্দিতাও চোখ পাকিয়েছে, হাতে ঝাড়ন, পাখা পরিষ্কার করতে টুলে উঠতে যাচ্ছিল সে। আজ ডাস্টিংয়ের মেয়েটা আসেনি, আর আজই পাখা পরিষ্কারের কথা ছিল। নন্দিতা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মোবাইলের ভার্সান আপডেটের মতোই আপ টু ডেট, কিছুতে হেরফের হয় না। কিন্তু সিদ্ধার্থের এসব খুনছুটিতে সে অন্তরের আবেগ অনবদমিত করে কপট রাগই দেখালো। বলল, কি হচ্ছেটা কি, বয়সটা খেয়াল আছে? সিদ্ধার্থ ঠোঁট উল্টায়। নিজের বউয়ের সঙ্গে রোম্যান্স করতে গেলে বুঝি বয়স মেপে মেপে করতে হয়? একটা বয়সের পর রোম্যান্টিক হওয়া চোখে বাঁধে। এখন কদিন বাদে তোমার মেয়ের বিয়ে দেবে, আর উনি কিনা। টুলে উঠে ঝাড়ন চালায় নন্দিতা। সিদ্ধার্থের কথা ঠোঁট চাপা হাসির উদ্রেক ঘটায়। হ্যাঁ, সম্পর্কটা বিয়ের পর থেকে এই এতগুলো বছর পর্যন্ত একই রকম আছে। এজন্য সিদ্ধার্থের বাড়ির লোকের যেমন বিদ্রূপ শুনতে হয়েছে নন্দিতাকে, তেমনি নিজের আত্মীয় পরিজনের কাছে হিংসের ঝাল সইতে হয়েছে। প্রথম দিকে সিদ্ধার্থের বোনেরা বলতো, দাদা একটি বউ পাগল লোক, আর মা বলতো, বউয়ের রূপ দেখেই কাত। দেখো, বউয়ের পায়ে ব্যথা হবে এই ভেবে হয়তো বউ বসে থাকবে খাটের ওপর, আর আমরা দাসীবাদী হয়ে খাটব। তাই এইরকম একটা ব্যবস্থাই করে দিয়েছিল সিদ্ধার্থ, যেখানে নন্দিতা বা ওর শাশুড়ি ননদ কাউকেই আর খাটাখাটুনি করতে হতো না। দুখানা লোক রেখে বাড়ির কাজের চাপ কমিয়ে দিয়েছিল সে। এতেও যখন সংসারে ঠোকাঠুকি বন্ধ হচ্ছিল না, তখন আলাদা বাড়ি ভাড়া করে সিদ্ধার্থ আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। পেশায় ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ, রোজগার করেছে প্রচুর, তাই আলাদা সংসার পাততে বিশেষ চাপ তাকে নিতে হয়নি। এদিকে যা রোজগার করেছে তা ঢেলেও দিয়েছে নন্দিতার হাতে। হয়তো নন্দিতার ওপর অগাধ বিশ্বাস ছিল তাই। ওর বিচার, ওর বুদ্ধি, ওর শৌখিনতায়। সেসবে নন্দিতা অকৃতকার্য অবশ্য হয়নি। সিদ্ধার্থের মেজ বোনের বিয়ে দিয়েছে রেলের চাকরিজীবীর সঙ্গে। ছোট বোন লেখাপড়ায় ভালো ছিল, তাকে ব্যাঙ্গালোরে রেখে রিসার্চ করিয়েছে। তারপর সে নিজে পাত্র ঠিক করলে নন্দিতা সব দায়িত্ব নিয়ে ছোট ননদের বিয়ে দিয়েছে। শাশুড়ি থাকে ওদের পুরনো বাড়িতে, তার ছোট ছেলের সঙ্গে। সেখানেও প্রতি মাসে তার হাত খরচার টাকা পাঠায় নন্দিতা। শাশুড়ি প্রথম জীবনে নন্দিতার প্রতি সিদ্ধার্থের প্রগাঢ় ভালোবাসা যেমন মেনে নিতে পারেননি, তা আগামী দিনেও পারবেন না, এ কথা দুপক্ষ বুঝেই আর তাকে কাছে রাখার প্রস্তাবের ঝুঁকি কেউই নেয়নি অথবা দেয়নি। নন্দিতা নিজের মতো স্বাধীনভাবে সংসার করেছে, সাজিয়েছে, গুছিয়েছে। নন্দিতা সিদ্ধার্থের নিজেদের 3 রুম ফ্ল্যাটখানাই তার দৃষ্টান্ত। সেগুন কাঠের ফার্নিচার, দেওয়াল জোড়া টিভি, পেইন্টিং, বাথরুমের ডিজাইন, টাইল, বুকশেলফের ডেকোরেশন সব নিজে হাতে করেছে নন্দিতা। রান্নাঘরের গরম মশলার ডিব্বি থেকে গুঁড়ো মশলার দানি সব নিজে হাতে করে কিনেছে, কত শহর ঘুরে, কত দেশ দেখে। এই যেমন ড্রয়িং রুমে ঢুকতেই বাঁ দিকে যে ফ্লাওয়ার ভাস আছে, তার মধ্যে সাজানো সাদা লিলিগুলো নন্দিতা কিনেছিল যখন গিয়েছিল দিল্লি। আর যে গালিচাটা পেতেছে তা এনেছে কাশ্মীর থেকে। ভুটান থেকে টুপিগুলো যে এনেছিল, ওগুলো পায়েলের বেডরুমের দেওয়ালে শোভাবর্ধন করছে। এরকম আরও আছে। খোদ কর্ণাটক থেকে কফি, শ্রীলঙ্কা থেকে দারচিনি, এমনকি কাশ্মীরি শলওয়ালাদের কাছ থেকে জাফরানা নিয়ে তা দিয়ে বিরিয়ানি রেঁধে তাক লাগিয়েছে বাড়ির সদস্যদের। কাবুল থেকে ড্রাইড অ্যাপ্রিকট আনারও জোগাড় আছে তার। বড় বাজারে শাড়ি কিনতে গিয়ে আলাপ হয়েছিল এক ড্রাই ফ্রুটসের কারবারির সঙ্গে। সে বিক্রি করছিল ড্রাই ফ্রুটস। তার সঙ্গে আলাপ জমিয়ে নন্দিতা সেই কাবুলিওয়ালাকে মিনির গল্প পর্যন্ত শুনিয়ে ছেড়েছিল। ব্যবসায়ীরও বুঝি ভালো লেগেছিল নন্দিতার খোলামেলা ভাব। সেই দিন থেকে সে সব রকমের ড্রাই ফ্রুটসের পরিবাহক। সে বলে, ভাবি, কাজু কিশমিশ আনার সাব হাম আপকো খিলায়েগা। সিদ্ধার্থ এসবই মুগ্ধ হয়ে দেখে। সিদ্ধার্থের অর্জিত সম্পত্তির একমাত্র শাসক নন্দিতা। নন্দিতা নিজেও তা ভালো করে জানে। সেজন্য যে একেবারে গুমোর হয় না তাও নয়। তাই মামাতো পিস্তুতো বোনেরা কি নিজের বোনই যখন হিংসার বশে বলে, সবাই তো আর জামাইবাবুর মতন স্ত্রৈণ হয় না, তখন গর্ব করেই নন্দিতা জবাব দেয়, বাড়িতে স্ত্রীর মর্যাদা যে দেয় তারই উন্নতি হয়, নইলেই দেখতো তোদের জামাইবাবু আজ কোথায় উঠে গেছে, কই বাকিদের তো এমন প্রোগ্রেস দেখি না। তাদের মুখ চূন হয়ে যায়, আর জ্বলে ওঠে নন্দিতার মুখ। মুখ চোখ যদিও কদিন হলো আনন্দে ঝলমলে হয়েই রয়েছে। তার কারণ হলো এবছর বিয়ের 30 বছর হতে চলল। প্রত্যেক বছরই একটা ঘটা করে অনুষ্ঠান করে, কিন্তু এবছর সিদ্ধার্থ রিটায়ার করছে, তাই বড় পার্টির ফরমাশ আছে বন্ধু মহল আর আত্মীয় পরিজনের কাছ থেকে। আয়োজন জোরদার চলছে, নন্দিতার তত্ত্বাবধানেই সব। খরচ ভালোই হচ্ছে, কিন্তু বড় রেস্টুরেন্ট বুক করে অনুষ্ঠান করলে অতিথির আতিথ্য আর খাওয়ার মান দুই বজায় রাখা যায়।
সিদ্ধার্থের যা রোজগার তাতে অসম্ভবও কিছু না। নিজেও নন্দিতা বিউটি পার্লার থেকে সুন্দর করে সেজে এসেছে। বয়স তার 55 হলে কি হবে, তাকে এখনও দেখায় 35-এর কাছাকাছি। আজও তাকে ঝিনুক থেকে সদ্যপ্রাপ্ত মুক্তোর মতোই দেখাচ্ছিল। রং, ফিগার, চুলের ঘনত্বে বয়স তার বৈশিষ্ট্যই আরোপ করতে ব্যর্থই হয়েছে। লাল রঙের কাঞ্জি ভরম আর গা ভর্তি সোনার গয়না, খোপা পেঁচিয়ে রজনীগন্ধা আর গোলাপ গাঁথা মালা। সিদ্ধার্থের চেহারারও বিশেষ পরিবর্তন হয়নি, একেবারে ঝরঝরে চেহারা। ত্বক এখনও টানটানে, শুধু যা মাথার পিছনে একটা চাকতির আকারের টাক বয়সের সঙ্গে লুকোচুরি করে চলেছে। বিবাহবার্ষিকীর দিন দুজনেই মাঞ্জা দিয়ে সেজেছে। কিন্তু এই বিশেষ দিনে সিদ্ধার্থ নন্দিতার বদলে সবার মুখে মুখে যার নাম ঘুরছিল সে হল সিদ্ধার্থ নন্দিতার একমাত্র মেয়ে পায়েল। পায়েলের এবছর ২৬ পূরণ হয়ে ২৭ হবে, তাই এবার তার সংসার পাতার পালা। পায়েলের ছোট পিসি এই অনুষ্ঠানে ব্যাঙ্গালোর থেকে এসেছে, তার ছুটির বড় সমস্যা। কলেজের প্রফেসরি ছেড়ে ইদানিং তিনি একটি ফার্মা কোম্পানির চিফ ফার্মাসিস্টের চাকরি নিয়েছেন। বললেন, বৌদি, একেবারে পায়েলের বিয়েও তো লাগিয়ে দিলে পারতে, আমরা একেবারে ২ কাজ করে যেতাম। ওর কাকা বললে, হ্যাঁ, এতে দাদার খরচ কম হলেও আমাদের ডাবল গিফট দিতে হতো। ওমা, কি হিসেব গো সায়কদা তোমার! এই পায়েল, তোর কাকার চাইতে মাসিরা ঢের ভালো, তোকে বিয়েতে দেখবি কাকার চাইতে ভালো গিফট দেব, বলল নন্দিতার মেজ বোন। আহা, তা তো সময়ই বলবে, কাকাও জব্দ হওয়ার পাত্র নন। কথার মেলায় হাসির খেলায় একখানা বিয়ের প্রস্তাবও চলে এলো পায়েলের। নন্দিতার মামাই আনলেন প্রস্তাব, বললেন, আমার অফিস কলিগ হিন্দল বোসের ছেলে, বিদেশে চাকরি, তোরা বললে পায়েলের কথা তুলতে পারি। এমনিতে পায়েলের তেমন চাকরি তো কিছু নেই যে বিদেশে গিয়ে অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হবে। সেলফ বিজনেস করছে মেয়ে, তা নয় ওখানে গিয়ে তার চেষ্টা চালাবে। প্রস্তাবে সিদ্ধার্থ নন্দিতার দিকে তাকালো। সব ব্যাপারে তার নন্দিতার ওপরই ভরসা বেশি। নন্দিতা আগ্রহী হল। কি করে ছেলে মামা? ইঞ্জিনিয়ার, ভালো বংশ, এক ছেলে, পরিবারের নাম ডাকাছে। পায়েলের যা রূপ ও এক দেখায় ওদের পছন্দ হয়ে যাবে, এ আমার বিশ্বাস। নন্দিতার দুচোখ ঝলমল করে উঠল। মেয়ের প্রশংসা শুনতে আর কোন মায়ের না ভালো লাগে। পড়াশোনায় পায়েল কোনোদিনই তেমন ভালো ছিল না। উচ্চ মাধ্যমিক পাশ করাতে নন্দিতার কাল ঘাম ছুটে গিয়েছিল। তাতেও হিস্ট্রিতে অনার্স নিয়ে মেয়ে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু প্রথম 2টো সেমিস্টারে পর সে অনার্স বর্জন করে 5 সাবজেক্ট নিয়ে পড়া শুরু করল। কোনো রকমে বিএ পাশ করে সে ঘোষণা করল তার পড়াশোনা আর হবে না। সে হাতের কাজ ভালো পারে, তা দিয়ে নিজের ক্যারিয়ার গড়বে। তাতেই সিদ্ধার্থ নন্দিতা খুশি মনে মেনে নিয়েছে। চাকরি করে মোটা টাকা রোজগার করে সংসার খাড়া করার দায়িত্ব তো আর নেই তার কাঁধে। তাই হাতের কাজ শিখে নিজের একখানা বুটিক খুলেছে পায়েল, ওদের এলাকার মেইন রাস্তার ভিতর দিকে। নাম পায়েল ক্লথস। খুব বিশাল বিক্রিবারটা হয় না ঠিকই, তবে কয়েকটা বাধা কাস্টমার নিয়ম করে কিছু জিনিস কেনেন। নন্দিতা এ নিয়ে মেয়েকে কোনো প্রশ্ন করে না, কিন্তু এও ঠিক ওর ক্যারিয়ারে বিদেশে গিয়ে সেটেল হওয়া অসম্ভব কিছু না। বাড়ি ফাঁকা হলে সকালের চায়ের সঙ্গে অনুষ্ঠান বাড়ির কিছু ফ্রাই নিয়ে বসেছিল নন্দিতা। ছুটি নিয়েছে সিদ্ধার্থ। ডাইনিং টেবিলের ওপর সামনের ব্যালকনি ছাপিয়ে রোদ। দিনটা যেন নতুনের বার্তা নিয়ে ঢুকল। বড় ভালো লাগছিল দুজনেরই। মামার প্রস্তাবের প্রসঙ্গ তুলে নন্দিতা স্প্রিং রোলে কামড় দিল। তোমার কি মনে হয় পায়েলের সঙ্গে ও ছেলের বিয়েটা হলে কেমন হয়? মাইক্রোওয়েভে গরম করলে? ও মা, তো কি গ্যাসে গরম করব? কি বলছি তার কি উত্তর দিচ্ছ তুমি? সিদ্ধার্থ হাসল। মেয়ের বিয়ের কথা ভাবলে নিজের বয়সের কথা আর ভুলে থাকা যায় না। হ্যাঁ, খারাপ কি? পায়েল বেরোচ্ছিল সে সময় নন্দিতা ওকে ডাকল। মানা, শুনেছিস তো মামা দাদুর কথা? ওদের সঙ্গে কথা বলছি কিন্তু আমরা। কথাটায় পায়েলের মুখটা হঠাৎ যেন রুক্ষ হয়ে গেল। ঘাড় শক্ত করে কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেল সে। সিদ্ধার্থ বলল, এটা কি হলো? কি ব্যাপার? নন্দিতারও ব্যাপারটা ভালো লাগেনি, কিন্তু তার গুরুত্ব লঘু করতে সে বলল, মেয়ে মানুষ, বিয়ের কথা শুনে কি ঢ্যাং ঢ্যাং করে নাচবে? কিন্তু এখন কি আর সে যুগ আছে নন্দিতা? তোমার যুগেই তুমি তোমার মতামত স্পষ্টভাবে জানিয়েছ, সেখানে এরা তো অনেক অ্যাডভান্সড। এ বক্তব্যের ব্যাখ্যায় আর না গেলেও মেয়ের ওই গোমরা মুখটা যেন কোথাও না কোথাও ভাবাচ্ছিল। সারাটা দিন কিছুটা অন্যমনস্কতায় কাটলেও কাজের ভিতর ভুলেও গেল সব। রাতে খাওয়া হলে বেঁচে যাওয়া খাবার ফ্রিজে তুলে রাখছিল, সে সময় পায়েল ডাকল। মেয়ের দিকে ফিরে নন্দিতা বলল, দুধ দিই গরম করে? পায়েল চুপ। ফ্রিজ বন্ধ করে মেয়ের দিকে সোজাসুজি তাকায় নন্দিতা। কিছু বলবি? আমি তনুময়কে বিয়ে করতে চাই। কথাটায় কিছুক্ষণের জন্য যেন বোধশক্তি লোপ পাইয়ে দিল।
যে তনুময়ের নাম নন্দিতা মেয়ের মুখে হামেশাই শোনে, সেই তনুময় যদি তার মেয়ের পছন্দের নির্বাচিত পাত্র হয়, তবে পায়ের তলার জমি আর থাকার কথা নয় নন্দিতার। সে যে একটা মিস্ত্রি, মুখে তাই বলল নন্দিতা। ওই মিস্ত্রিটা? চোখ নামিয়ে নিজের নখ খুঁটিতে লাগল পায়েল। ধীরে বলল, ওর নিজস্ব বিজনেস, কাঠের দোকান আছে। চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছে? আমাদের ফ্যামিলি স্টেটাস আর তার ফ্যামিলি স্টেটাস একবার মিলিয়ে দেখার চেষ্টা করেছ? আমরা এই বিষয়ে মেনে নেব তা তুমি ভাবলে কি করে? পায়েল নিরুত্তাপভাবে বলল, তোমরা মেনে নেবে ভাবিনি তো, আমি জানালাম, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। তোমরা রাজি না থাকলে আমরা কোর্ট ম্যারেজ করব। কারণ মন থেকে শুধু নয়, আমরা লিটারালি একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই দেখি। ছিঃ, এত অবধি নেমেছ তুমি? এত নীচ! পায়েল আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। সেদিকে তাকিয়ে কেবল ওর ঘরের পর্দাটা দুলতে দেখল নন্দিতা। সারা শরীরে যেন ঝুপ করে জড়তা আর জীর্ণতা নেমে এলো। চলন শক্তিহীনও যেন এক জড়ো, ডাইনিং টেবিলে স্থবির হয়ে বসে আগে পরের কত কি ভাবছে। পায়েলের গর্ভে আসা, ওর ডেলিভারি, মেয়েকে ঘরে আনা, সিদ্ধার্থের আনন্দ, মেয়ের প্রথম স্কুল, তার প্রথম ছড়া, প্রথম ভ্যাকসিন, ওর প্রথম পিরিয়ড। দুহাতে মুখ ঢেকে হাউ হাউ কাঁদতে থাকে নন্দিতা। আর এই প্রথমবার নন্দিতার কান্নার শব্দ টানতে অসমর্থ হয় সিদ্ধার্থকে। সিদ্ধার্থ শোকে পাথর, বরাবরের নাক উঁচুসে। তার ধরন ধারণ, চলন বলন সব আলাদা। সে উঁচুতলার লোকেদের সঙ্গে ওঠা বসা করে, তাই তার পছন্দ এবং স্বস্তির স্থল সেখানে। একটা কাঠের মিস্ত্রিকে জামাই হিসেবে কি করে মেনে নেয় সে? তনুময় প্যাংলা চেহারার ফর্সা গায়ের রঙের খুব সাদামাটা একটা ছেলে, যার দু চোখের দিকে তাকিয়ে তার ধূর্ততা অথবা সরলতা কিছুই মাপার প্রয়োজন মনে করেনি সিদ্ধার্থ। তাকে বাড়িতে ডাকা হয়েছে কাজের জন্য। কাজ সম্পূর্ণ হলে টাকা মিটিয়ে তাকে বিদায় করা হয়েছে। কিন্তু তাকে জামাই হিসাবে বরণ করার কথাই বা কখন ভেবেছেন? যদিও উপায় রইল না আর কিছু। সমাজের কাছে সিদ্ধার্থ নন্দিতার মান আরও লুটিয়ে পায়েল যদি নিজে বিয়ে করে চলে যায়, তবে আর কি বাকি থাকে সম্মানের? তাই সম্মান বাঁচাতে নন্দিতাকে রচতে হয় গল্প। কাঠের মিস্ত্রিকে সাজাতে হয় সিভিল ইঞ্জিনিয়ার, সাজাতে হয় প্লট যেখানে বাবার অসুস্থতার কারণে ছেলেকে পড়া মাঝপথে ছেড়ে খুলতে হয় ব্যবসা। এহেন কর্মঠ, আত্মবলিদানে ব্যাপ্ত উদার চরিত্র ছেলেকে দেখে পায়েল বিবেচনা করেছে এই তার পক্ষে আদর্শ জীবনসঙ্গী। তাই সে আর রূপ নিয়েও মাথা ঘামায়নি। কুনি ঠেলাঠেলি তাতেও হলো কিছু আশ্চর্য হওয়ার প্রশ্ন, কিছু হাসি ঠাট্টা, কারো কারো আত্মতৃপ্তি। কিন্তু চির ধরে গেল নন্দিতা সিদ্ধার্থের সম্পর্কে। সিদ্ধার্থ যেন বুঝিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল যে, আমি তো সর্বস্ব তোমার ওপর সঁপে দিয়ে নিজে ডুবে থেকেছি কাজে। তবে তুমি তার কি প্রতিকার করলে? আমার একমাত্র মেয়ের শেষে এই পরিণতি? মা হয়ে এই রুচি তৈরি করলে তার? বুঝতে পর্যন্ত পারলে না মেয়ের গতি প্রকৃতি? সিদ্ধার্থ আর যেন সহ্যই করতে পারে না নন্দিতাকে। সে যেন তার চোখের বালি। নন্দিতা কিছু জানতে চাইলে সিদ্ধার্থ দাঁত খিঁচিয়ে উত্তর দেয়, কিছু করতে বললে নিরুত্তর থেকে এড়িয়ে সায়। নন্দিতা যদি বলে, রোজ রোজ লেট করে ফিরছ, এভাবে দেরি করে খেলে শরীর থাকবে? সিদ্ধার্থ তিরস্কারের সুরে বলে, শরীর থেকে তো খুব উদ্ধার হবে। নন্দিতা যদি বলে, আজ গুপ্তাজির বাড়ি পার্টি আছে, কিছু গিফট কিনতে হতো, তুমি কি তাড়াতাড়ি আসতে পারবে? রাগে কিনিমির করে সিদ্ধার্থ। সারাটা জীবন ওই পার্টি আর গিফট আর সাজানোর জিনিস, এ না করে যদি বাড়ির লোকগুলো কি কি করছে আর কি না করছে সেদিকে খেয়াল রাখতে, তবে আজ আর এত বড় সর্বনাশ হতো না। রাগে সর্বাঙ্গ জ্বলে যায় নন্দিতার। প্রতিবাদে সেও নামে, আমার একার দোষ হলো, তুমি কি সংসারের বাইরে ছিলে? হ্যাঁ তাই তো, সংসারের জন্য কাঁড়ি কাঁড়ি টাকাও আনব, আবার মেয়ে কার সঙ্গে ঘুরছে তারও খেয়াল রাখব। বাহ, ভালো নিয়ম তো। অথচ উনি চোখ বুজে থাকবেন ফুলের তোড়া আর ফ্লাওয়ার ভাস নিয়ে। তা আমি কি কেবল ফুলই বেছে গেছি? এ সংসারে কোনো দায় দায়িত্ব কি আমি পালন করিনি? সে কি পালন করেছ তার নমুনা সামনে। কান্নায় চোখ জল চলে আসে, বুক ব্যথায় গুঁড়িয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আজকাল চমকে যায় নন্দিতা। সেই নন্দিতা কই? এই যে একটা আধবুড়ি, যার চোখের কোণে কালো ছোপ, মুখময় বলিরেখা, রূপলি চুলের রাশ আর অজস্র সিথি মাথার ফাঁকা হয়ে যাওয়া চুলের নির্দেশ দেয়। ঠাকুর ঘরে পুজোয় বসে নন্দিতা অঝরে কাঁদে। শুধু যে মেয়ের প্রবঞ্চনা যে নয়, এ দুঃখ আরও প্রগাঢ়। এতদিনের সঙ্গী ছিল
যে চোখ বুজে ভরসা করে এসেছে এতটা কাল, যার হাত ধরে নন্দিতা পার করে দিতে পারত আরও হাজারটা জনম, সে কি করে মাঝপথেই হাত ঝটকা দিয়ে ছেড়ে দিল? নন্দিতা ঘর শূন্য, গ্রাম ছাড়া, পরিজনহারা এক অভাগী, ভেবে বুক ব্যথা করে ওঠে। চোখের জলের সঙ্গে আচমকা গা পাক দিয়ে উঠলে হঠাৎ দরদর ঘাম শুরু হয়। সিদ্ধার্থের নাম ধরে ডাকার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে জিভ জড়িয়ে আসছে। মাখার ভেতর কি এক অদ্ভুত অস্বস্তি। চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে, ঘাড় ভারী। কোনো কিছু ধরার চেষ্টায় হাত এগিয়ে দিল সামনে। হাতে এলো রাধার গলার মালা। এক টানে পেতলের মূর্তি সমেত মেঝে লুটিয়ে পড়ল নন্দিতা। আর তারপর যখন চোখ খুলল তখন সে বিছানায়, হাতটা সিদ্ধার্থের হাতে। সিদ্ধার্থ ওর মুখের ওপর ঝুঁকে। নন্দিতা জড়ানো গলায় জিজ্ঞেস করল, আমার কি কিছু হয়েছিল? সিদ্ধার্থের দু চোখ ভেজা, মাথা নেড়ে বলল, ডক্টর সুবীর দাস এসেছিলেন। বললেন দীর্ঘদিনের স্ট্রেস থেকে একটা মাইল্ড স্ট্রোক হয়েছে তোমার। কি করে আমি এতটা অবুঝ হলাম নন্দু? সিদ্ধার্থের মুখে নন্দু শুনে আর আবেগ ধরে রাখতে পারল না নন্দিতা। কান্নায় ভেঙে পড়ল সেও। কতদিন পরে যেন নন্দিতা ফিরে পাচ্ছিল সেই পুরনো দিন, যেখানে ছিল শুধু শান্তি, স্বস্তি আর সেই পুরনো খুব চেনা প্রেম। সিদ্ধার্থ মাথায় হাত বোলাচ্ছে নন্দিতার। নন্দিতা চোখের জলে ভিজিয়ে চলেছে বালিশ। সন্তান একটা বন্ধন ঠিকই, কিন্তু সে বন্ধন কখনোই এমন ফাঁস হতে পারে না যা আজীবনের সঙ্গীর মাঝের সম্পর্কের মৃত্যু ঘটাতে পারে। হ্যাঁ, এই ধ্রুব সত্য, যা বুঝতে বেশি দেরি করে ফেলেনি সিদ্ধার্থ। নইলে এই আফসোসের বোঝা হয়তো তাকে বইতে হতো আমরণ। নন্দিতা ফুঁপিয়ে চলেছে, বাচ্চা মেয়েটির মতন। তার কাছে যেন নির্বাসনের পরের স্বজনপ্রাপ্তির পূর্ণতা। চাই বাঁধা দুঃখগুলো স্নেহের উষ্ণতায় গলতে শুরু করলে বুঝি এমনই সুখপ্রাপ্তি হয়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন।